নমস্কার বন্ধুরা, আড্ডা গল্পে আরও একটি নতুন ভৌতিক অলৌকিক সত্যি ভূতের ঘটনায় আপনাদেরকে স্বাগত জানাই। প্রত্যেকের জীবনে এমন এক একটি ঘটনা থাকে যেগুলো কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই রকম এক অলৌকিক সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের ঘটনাটি হলো গৃহপ্রবেশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম দোতলা বাড়ি শহরাঞ্চলে এই পয়সায় আর পাবেন না দাদা। ফ্যামিলির সাথে আলোচনা করে জানান, আমি তাহলে ভিডিও কলে মিটিংটা করিয়ে দেব রোববার। কথাগুলো বলে একটা জর্দা পান মুখে দিয়ে পল্টু ঘোষ নিজের জামায় মোবাইলটা মুছতে মুছতে টুম্পাকে বলল, এই কেসটা ডান হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে গেলে তোমাকে নিয়ে দার্জিলিং যাব, কথা দিচ্ছি। টুম্পা জিজ্ঞেস করল, সেই বাড়িটা? ওই বাড়িটা কেউ কিনবে? আশেপাশে খবর দিলেই তোমার খদ্দের পালাবে। এই নিয়ে 6 বার হলো, পাহাড় দেখা আমার আর হলো না বুঝি। পল্টু বলে, আহা চড়ছো কেন গিন্নি? এবারে ও পাড়ার ক্লাবে কিছু টাকা আগে থেকে দিয়ে রাখবো। বিমলবাবুকে ওই ক্লাবেই নিয়ে যাব। ওরা কেউ কিচ্ছুটি ওসব ঘটনার কথা বলবে না। বিমলবাবু ভাড়া থাকেন হাওড়ার কদমতলায়, বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করে। বাড়িতে অর্চনা বৌদি, একটা ছেলে একটা মেয়ে। ছেলে বড় 12 ক্লাসে পড়ে আর মেয়ে ক্লাস 8-এ। খড়গপুরে আদি বাড়ি, কিন্তু মা মারা যাবার পর সেখানে অল্প জমি আর মাটির দোতলা বাড়ি বিক্রি করে যা টাকা পেয়েছেন তার সাথে নিজের সঞ্চয় মিলিয়ে ওই 17-18 লাখের মধ্যে একটা বাড়ি খুঁজছেন। কারণ ফ্ল্যাট ওদের পছন্দ নয়। ছেলে মেয়ে বড় হচ্ছে, কতদিন আর এইভাবে একটার পর একটা বাড়ি চেঞ্জ করা যায় সব মালপত্র নিয়ে। তাই অফিসের এক কলিগের থেকে পল্টু ঘোষের নম্বরটা পেয়ে তার বাজেট আর প্রয়োজনের কথা জানালো। শিবপুরে বি গার্ডেনের কাছে একটা বাড়ির সন্ধান দেয় পল্টু ঘোষ। শনিবার হাফ ছুটির পর অফিস ফিরতে বিমলবাবু পল্টুর সাথে বাড়িটি দেখতে যান। বড় রাস্তা থেকে ভেতরের দিকে ঢুকে একটা 10 ফুট চওড়া ব্লাইন্ড লেনের একদম শেষে কাঠারের এক জায়গার ওপর দোতলা বাড়ি। পকেট থেকে চাবি বের করে গেটের তালা খুলে ভেতরে গেলে দেখেন দুটো ছোট ঘর, মাঝে দালান, এক পাশে রান্নাঘর, অন্য পাশে বাথরুম। বাড়ির সামনে বারান্দা, দালানের পাশ দিয়ে উপরে ওঠার সিঁড়ি। ওপরটা একদম সেম নিচের মতো। পল্টু জানায়, এই জায়গায় এমন বাড়ি এখন কোনোভাবেই 50 লাখের কমে পাওয়া যাবে না। কিন্তু যেহেতু এই বাড়ির একমাত্র ছেলে বিদেশে থাকে আর ফিরবে না, তাই কম দামে ছেড়ে দিচ্ছে। এ বাজারে 20 লাখে এরকম বাড়ি বিমলবাবু হাতছাড়া করলে ভুল করবেন। পাশে দাঁড়িয়ে পান চিবোতে চিবোতে পল্টুর প্রচেষ্টা। হাতের ফাইল থেকে বাড়ির কাগজপত্রের ফটোকপিগুলো বিমলকে দিয়ে দেয় পল্টু। 1 সপ্তাহ পর সব ঠিকঠাক দেখে পল্টুকে ফোন করে বিমলবাবু। 1 মাসের মধ্যে পেমেন্ট আর রেজিস্ট্রি হয়। বাড়ির ভেতরে আর বাইরেটা রং করিয়ে নিয়ে মাস 2 পর 1 বৈশাখের শুভ দিনে গৃহপ্রবেশ করেন বিমলবাবু। খুব ছোট্ট করে সত্যনারায়ণের সাথে নিরামিষ ভোজের আয়োজন করেন নিমন্ত্রিত অতিথিদের জন্য। দুপুর 2:30 নাগাদ খাওয়া দাওয়া সেরে একতলার সোফায় বসে আইসক্রিম খেতে খেতে হঠাৎ অসুস্থ বোধ করেন পল্টু। সোফাতেই অজ্ঞান হয়ে যায় মুহূর্তে। পাশের বাড়ির নিমন্ত্রিত লোকেরা স্থানীয় ডাক্তারকে খবর দিলে উনি এসে দেখে পল্টু বেঁচে নেই। গৃহপ্রবেশের দিনেই এরকম অঘটন ঘটায় বিস্মিত হয় সকলে। কিছু পরে টুম্পা এসে পৌঁছায়।
পল্টুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, আমি তোমাকে এই কাজ করতে বারণ করেছিলাম। পল্টুর দেহ সৎকারের পর রাত 12টা নাগাদ বাড়ি ফেরেন বিমলবাবু। স্নান সেরে খেতে বসলে অর্চনা দেবী জানান, পল্টুর দেহ নিয়ে ওরা বেরিয়ে যাবার পর পাড়ার এক সদ্য আলাপ হওয়া মাসিমা বলেন যে এই বাড়ির কিছু ইতিহাস আছে, তাই এতদিন নাকি এটা বিক্রি হচ্ছিল না। পল্টু দালালি করেছে এই বাড়ির, তাই নাকি ভূতে ওর ঘাড় মটকেছে। শেষ পাতের চাটনিটা চেটে খেতে খেতে বিমলবাবু বলেন, ও সব হচ্ছে লোকের হিংসে, বুঝলে গিন্নি? পল্টুর হাই ব্লাড প্রেশার ছিল, ওর হার্ট অ্যাটাক হয়েছে। সেদিনের মতো কথা শেষ করে শুতে যায় দুজনেই। পরদিন দুই ছেলে মেয়ে স্কুল আর বিমলবাবু অফিস চলে গেলে অর্চনা দেবী নিজের ঘরের জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ খেয়াল করেন কেউ যেন চোখের নিমিষে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। ছুটে গিয়ে ওপরে উঠে দেখলেন কেউ কোথাও নেই। উঁকি দিয়ে দেখলেন ছাদের দরজাও বন্ধ। একতলায় নেমে ঘরে ঢুকে অবাক হলেন, সকাল থেকে তার গোছানো জিনিসগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। খুব ভয় পেয়ে গিয়ে বিমলবাবুকে ফোন করলেন তিনি, কিন্তু বিমলবাবু ফোনটা কেটে দিলেন। ভয়ে কুঁকড়ে গিয়ে টিভিটা চালিয়ে মনটা অন্যদিকে করার চেষ্টা করলেন। কিছুক্ষণ পর একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙল অর্চনা দেবীর। তাকিয়ে দেখলেন জয় অর্চনা দেবীর ছেলে। জয় জিজ্ঞেস করল, নতুন জায়গায় এইভাবে সদর দরজা খুলে সে ঘুমিয়ে পড়েছে? অবাক হয়ে অর্চনা দেবী মনে মনে ভাবলেন, তিনি তো সমস্ত দরজা বন্ধ করে বাড়িতে ছিলেন। একটু পরে মিঠি, তারপর বিমলবাবু বাড়ি ফিরলে স্বাভাবিক হলো অর্চনা। সেই রাতে একতলার ঘরে শুয়ে বিমলবাবুকে ঘটনাটা বললে বিমলবাবু বলেন, নতুন জায়গায় আর লোকেদের মুখে ওইসব ভূতের গল্প শুনে তোমার মতিভ্রম হয়েছে। কথাগুলো বলে পাশ ফিরে শুয়েই চমকে গিয়ে চিৎকার করে ওঠেন বিমলবাবু। অর্চনা তরতরিয়ে উঠে টিউবলাইটটা জ্বালিয়ে দিয়ে দেখেন বিমলবাবু ঘেমে চান। এক গ্লাস জল দিয়ে অর্চনা জিজ্ঞেস করলে তিনি জানান, পাশ ফিরতেই ঠিক খাটের পাশে তার মুখের সামনে একটা বাচ্চা মেয়ে তার দিকে যেন তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। নির্বাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন। এমন সময় হঠাৎ মিঠি আর জয় সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে জানায় ছাদের ওপর কিছু একটা আওয়াজ হচ্ছে, যেন কেউ দৌড়াচ্ছে। মিঠি আর জয় দুজনে দুজনের ঘর থেকে আগেই আওয়াজটা পেয়ে ছাদে গিয়ে দেখে এসেছে কেউ নেই। অচেত ঘরে এসে শুলেই আবার এক আওয়াজ হয়েই চলেছে। এবার ভেঙে পড়েন বিমলবাবু। দেশের জমি বিক্রির টাকা, নিজের সঞ্চয়, তারপরেও তাকে লোন নিতে হয়েছে এই বাড়িটা কিনতে। এখন তিনি কি করবেন? আগেই তার খোঁজ খবর নিয়ে কেনা উচিত ছিল। লোভে পড়ে সস্তায় যে তিনি একটা ভুতুরে বাড়ি কিনেছেন নিজের সমস্ত খুইয়ে। এটা ভাবতে ভাবতেই কলিং বেলটা বেজে ওঠে। বিমলবাবু আর জয় বারান্দায় বেরিয়ে দেখে কেউ নেই। ভিতরে ঢুকে আসার সময় একটা গন্ধ নাকে আসে বিমলবাবুর, জর্দা পানের গন্ধ। বিমলবাবু বুঝতে পারেন পল্টু ঘোষ এসেছিলেন। সেই রাতটা বাড়ির সব আলো জ্বালিয়ে এক ঘরের মধ্যেই কাটালো সবাই। শুয়ে শুয়ে বিমলবাবু চিন্তা করতে থাকেন এর একটা বিহিত তিনি করবেন। ভূতের ভয়ে হাল ছাড়বেন না কিছুতেই। পরদিন অফিসে তার সহকর্মী এবং বন্ধু সুজনবাবুকে সম্পূর্ণ ঘটনার কথা জানালে তিনি তার পরিচিত একজন জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রবিদের কাছে নিয়ে যান। অফিসের পর সব শুনে তিনি কিছু হামাদ আর সর্ষে দেন বিমলবাবুকে আর একটা লোহার বড় পেরেক। বাড়ি ফিরে স্নান করে একতলার দালানে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে একটা ধুনুচিতে হামাদ আর সর্ষেটা রেখে
ঠিক রাত 12টার সময় আগুনে পুড়িয়ে দেবার পর সেই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে পড়লে লোহার পেরেকটা সদর দরজার চৌকাঠে পুঁতে দিতে বলেন তিনি। কথা মতো কাজটি করার সময় নিজের বুকে অদ্ভুত ব্যথা অনুভব করেন বিমলবাবু। পেরেকটা চৌকাঠে পুঁতে দেবার আগেই অচৈতন্য হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডেকে বিমলবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। বিমলবাবু সুস্থ হবার পর ওই বাড়ি ছেড়ে চলে যাবার সময় পাড়ার কিছু বয়স্ক মানুষের কাছে ওই বাড়ির ইতিহাস জানতে চেয়েছিল মিঠি আর জয়। ওখানে থাকতেন রমাপদ মোদক আর তার পরিবার, ওনার ভাই উমাপদ, এনারাই। দুই ভাইয়ের বনিবনা ছিল না কোনো দিন, উল্টে ঝগড়া ছিল বেশি। ব্যবসায় লসের কারণে বিপুল দেনার ভারে জড়িয়ে পড়েন রমাপদ। দিনের পর দিন পাওনাদারদের বিড়ম্বনায় অতিষ্ঠ হয়ে অপমানিত হয়ে নিজের পরিবারকে বিষ খাইয়ে হত্যা করে নিজেই আত্মঘাতী হন তিনি। কিন্তু শরীর ছেড়ে গেলেও তাদের সকলের আত্মা যে এই বাড়িতেই বিরাজমান সেটা পাড়ার লোকের অজানা নয়। গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।